আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আমি আপনাদের সাথে আছি ফুজাইল রহমান, সিনিয়র শিক্ষক, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, বিদ্যাবাড়ি। আজকে আমরা আলোচনা করব শিক্ষক নিবন্ধন পরীক্ষার পদ প্রকরণ, প্রতিশব্দ, বিপরীত শব্দ, লেকচার 4। পদ প্রকরণ, প্রতিশব্দ এবং বিপরীত শব্দ। দেখুন, আমাদের আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে 3টি অধ্যায় সংযুক্ত রয়েছে এবং 3টি অধ্যায়ই চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2টি অধ্যায় মুখস্থ করতে হবে, বিপরীত এবং প্রতিশব্দ। পদ প্রকরণটা বুঝে বুঝে পড়তে হবে। তাহলে চলুন আমরা প্রথমেই পদ প্রকরণে যাব। পদ প্রকরণ মানে কি? বিভক্তিযুক্ত শব্দ মাত্রই পদ, এটা একটা সংজ্ঞা লিখছে। বিভক্তিযুক্ত শব্দ হলে সেটা পদ হবে। আবার কি বলছে? বাক্য ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পদ। শেষ। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পদ, এটা আপনাকে মনে রাখতে হবে যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দই হচ্ছে এক একটি পদ। যতগুলো শব্দ থাকে সবগুলি পদ। পদ প্রথমত 2 প্রকার। একটা নাম হচ্ছে সব্যয়, মানে যেটাকে চেঞ্জ করা যায় সেটাকে বলে হচ্ছে সব্যয় পদ। আর যেটাকে চেঞ্জ করা যায় না তাকে আমরা কি বলি? অব্যয় পদ বলি। যেটাকে চেঞ্জ করা যায় না তাকে আমরা কি বলি? অব্যয় পদ বলি। আর যদি চেঞ্জ করা যায় তবে তাকে আমরা কি বলি? সব্যয় পদ বলি। যাকে চেঞ্জ বা পরিবর্তন করা যায় তাকে বলি সব্যয় পদ। যাকে চেঞ্জ বা পরিবর্তন করা যায় না তাকে আমরা কি বলি? অব্যয় পদ বলি। তাহলে দেখুন, সব্যয় পদ আবার 4 প্রকার, যেটাকে পরিবর্তন করা যায়। কি আছে? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। আর অব্যয় পদের কোনো প্রকার নেই, মানে অব্যয় কয়েক ধরনের হয় এরকম না। তাহলে আমাদের চাকরি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অব্যয় পদ, এরপরে ক্রিয়াপদ, এরপরে বিশেষণ। এই 3টা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং বোঝানোর বিষয় 3টা। তাহলে আমরা চলুন প্রথমে আমরা শুরু করতে যাচ্ছি অব্যয় পদ দিয়ে। আমরা অব্যয় পদ দিয়ে শুরু করতে যাচ্ছি। অব্যয় মানে কি? যে পদের কোনো পরিবর্তন নাই, ব্যয় নাই, চেঞ্জ নাই, পরিবর্তন নাই, তাকে বলে হচ্ছে অব্যয় পদ। যে পদের কোনো ব্যয় নাই, পরিবর্তন নাই, কোনো চেঞ্জ নাই, তাকে আমরা কি বলি? অব্যয় পদ বলি। অব্যয় পদ কয়ভাবে হয়? 4 ভাবে। কি কি? সমুচ্চয়ী, অনন্যয়ী, অনুসর্গ, অনুকার বা ধনাত্মক অব্যয়। তাহলে অব্যয় পদ 4 প্রকার হলো। আর সমুচ্চয়ী অব্যয় 3 ভাবে হয়: সংযোজক, বিয়োজক, সংকোচক। সংযোজক, বিয়োজক, সংকোচক 3 ধরনের হয়। আমরা প্রত্যেকটা অব্যয়ের চুল সেটা বিশ্লেষণ করবো। চলুন তাহলে আমরা একটু দেখি সমুচ্চয়ী অব্যয়। এই সমুচ্চয়ী অব্যয় বলতে আমরা কি বুঝি? সমুচ্চয়ী অব্যয় হলো, এখানে লেখা আছে 2টি বাক্যের মাঝে বসে অথবা বাক্যস্থিত 2টি পদের মাঝে বসে। 2টো বাক্যের মাঝে বসে, একটি বাক্যের সংখ্যা অন্য একটি বাক্যের, অথবা বাক্যস্থিত একটি পদের সংখ্যা অন্য একটি পদের। সংযোজন, বিয়োজন এবং সংকোচন 3টা কাজ করে। সংযোজন, বিয়োজন ও সংকোচন 3টা কাজ করে। সংযোজন, বিয়োজন ও সংকোচন। তাহলে দেখুন তো, সংযোজন বলতে আমরা কি বুঝি? সংযোজন মানে হলো প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, এটাকে বলি সংযোজন। বিয়োজন মানে কি? বিয়োজন, বিয়োজন মানে হচ্ছে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস, মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস, এটাকে বলে বিয়োজন। সংযোজন, বিয়োজন, সংকোচন 3টা কাজ করে। 2টা বাক্যের মাঝে বসবে একটা অব্যয়, কখনো সংযোজন, কখনো বিয়োজন, আবার কখনো সংকোচন, এই 3টা কাজ করে। আমি 4টা বাক্য লিখবো, 4টা বাক্য দেখে বোঝার চেষ্টা করুন। আমি অনেক পড়েছি। একটা বাক্য। তাই চাকরি পেয়েছি। এটা আরেকটা বাক্য। আমি অনেক পড়েছি তাই চাকরি পেয়েছি। দেখুন তো, এখানে 2টা বাক্যের মাঝখানে একটা সংযুক্ত অব্যয় আছে। কোনটা? আমি অনেক পড়েছি কিন্তু চাকরি পাইনি। 2টা বাক্য। 3, আমি অনেক পড়িনি তাই
চাকরি পাইনি। আমি অনেক পড়িনি কিন্তু চাকরি পেয়েছি। চারটা বাক্য আপনি খেয়াল করবেন। আমি অনেক পড়েছি তাই চাকরি পেয়েছি, আমি অনেক পড়িনি তাই চাকরি পাইনি, আমি অনেক পড়িনি তাই চাকরি পাইনি, আমি অনেক পড়িনি কিন্তু পেয়েছি। এই টাইপের চারটা বাক্য যদি আপনি বুঝতে পারেন, দুনিয়ার যত শব্দ আছে সব আপনি বুঝবেন, অটো বুঝবেন। কিরকম সবগুলো বাক্য আপনি বুঝবেন দেখুন। আমি অনেক পড়েছি, মাঝখানে কি আছে? তাই, কিন্তু, তাই, কিন্তু। এই চারটা বাক্য আপনি একটু বোঝার চেষ্টা করবেন। আপনাকে সময় দিয়েছি আমি 1 মিনিট সময় দেব। এই 1 মিনিট সময়ে আপনি একটু বোঝার চেষ্টা করবেন যে কোনটা সংযোজক, কোনটা বিয়োজক, কোনটা সংকোচক বা সমুচ্চয় অব্যয় সবগুলোই কেন হলো। তাহলে দেখুন তো কি বুঝতে পেরেছেন। আমি অনেক পড়েছি, এটা হচ্ছে পজিটিভ বাক্য, প্লাস। তাই চাকরি পেয়েছি, এটা হচ্ছে প্লাস। তাহলে মাঝখানে তাইটা হচ্ছে সমুচ্চয় অব্যয়। কি অব্যয়? সমুচ্চয়। কেন হলো? এটা কি সংযোজক অব্যয় না বিয়োজক অব্যয় নাকি সংকোচক অব্যয়? তাহলে আগেরটাও প্লাস, পরেরটাও প্লাস। দেখুন কি হয়, প্লাসে প্লাসে প্লাস, তার মানে এটা হচ্ছে সংযোজক অব্যয়। আমি অনেক পড়িনি, এটা মাইনাস, তাই চাকরি পাইনি, এটাও মাইনাস। তাহলে এখানে তাইটা কি ছিল? সংযোজক, এখানে তাইটাও সংযোজক। কেন? আগেরটাও মাইনাস, পরেরটাও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এটাও সংযোজক, এটাও সংযোজক। আমি অনেক পড়েছি প্লাস, চাকরি পাইনি মাইনাস। একটা পজিটিভ, একটা নেগেটিভ, একটা পজিটিভ, একটা নেগেটিভ। তাহলে দেখুন একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে মাঝখানের যে অব্যয়টা আছে অব্যয়টাকে বলে বিয়োজক অব্যয়। প্লাসে মাইনাসে মাইনাস, এটা হচ্ছে বিয়োজক। আমি অনেক পড়িনি মাইনাস, চাকরি পেয়েছি প্লাস। মাইনাসে প্লাসে, মাইনাসে প্লাসে মাইনাস। মাইনাস মানে হলো কি? বিয়োজক অব্যয়। মাইনাস মানে হলো কি? বিয়োজক অব্যয়। তাহলে এখানে একটা শব্দ খেয়াল করতে হবে আপনাকে, সংযোজক আর বিয়োজক যেটাই হোক না কেন সেটাই সমুচ্চয়। আমি টাকা ইনকাম করি আর আমার ছোট ভাই ইনকাম করে, দিন শেষে আমার বাবার কাছে যাবে। আমি আর আমার ভাই দুজনেই আমার বাবার সন্তান। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে সংযোজন, বিয়োজন এবং সংকোচন মানেটা কি? সংকোচন আর বিয়োজন দুইটা প্রায় অনেকটাই সেম বা কাছাকাছি শব্দ। সংকোচন আর বিয়োজন অনেকটাই কাছাকাছি। তাহলে আমরা একটা শব্দকে দেখে কি করে বুঝবো যেটা হচ্ছে সংকোচন? যে বাক্যের কর্তা কাজের দ্বারা, যে বাক্যের ক্রিয়ার দ্বারা কর্তা সংকোচ বোধ করে, যে বাক্যের কর্তা ক্রিয়ার দ্বারা সংকোচ বোধ করে তাকে বলে সংকোচক অব্যয়। কর্তা কি করবে? সংকোচ বোধ করবে, তাকে কি বলি? সংকোচক অব্যয় বলি। যেমন আমি বললাম যে ভাই আপনি তো অনেক ভালো মানুষ, পজিটিভ, কিন্তু আপনি তো একটা চোর। বলার পর কি হবে? আপনি অনেক ভালো মানুষ কিন্তু আপনি একটা চোর। আপনি একটা চোর বলার সাথে সাথেই সে কি হয়ে গেল? ছোট হয়ে গেল। সে লজ্জা পাবে, সে কষ্ট পাবে। এই তো সে যে লজ্জা পেল অথবা কষ্ট পেল, এই বিষয়টাকে তার উপর নির্ভর করে এখানে একটা শব্দ বলতে হবে। সেটা হচ্ছে কি শব্দ বলবেন? যে সংকোচ বোধ করলেন। তিনি অনেক ধনী কিন্তু দান করেন না। ধনীর বৈশিষ্ট্য কি? দান করা। যখন ধনীকে একটা বলবেন তখন তার গায়ের মধ্যে একটু লজ্জা বোধ করবে, সংকোচ বোধ করবে। এরকম বাক্যকে বলে সংকোচক অব্যয়। তাহলে সমুচ্চয় অব্যয় হলো সংযোজন, বিয়োজন এবং সংকোচন। এই তিনটা বিষয়, এই তিনটা বিষয় আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি যদি বলি হাসেম কিংবা কাসেম এই কাজটির জন্য দায়ী, কিংবা এটা হচ্ছে বিয়োজক। কেন? হয়তো হাসেম নয়তো কাসেম, একটা পজিটিভ একটা নেগেটিভ, মাঝখানেরটা হচ্ছে কি? বিয়োজক। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এই ধরনের কিছু প্রশ্ন আপনার পরীক্ষা আসবে। এটা কোন ধরনের অব্যয়? কিংবা এটা হচ্ছে বিয়োজক অব্যয়। মন্ত্রের সাধন, হয়তো আপনি মন্ত্রকে সাধন করবেন, নয়তো শরীরের পতন করবেন। মানে বাঁচলে শহীদ নাকি মরলে শহীদ, বাঁচলে গাজী। আমাকে চাকরি পরীক্ষায় পাশ করতেই হবে, এর কোনো বিকল্প নেই। পাশ আমাকে করতেই হবে, যে কোনো মূল্যে আমাকে পাশ করতে হবে, এটা মনে রাখবেন। তাহলে কি হলো? সমুচ্চয় অব্যয়। পার্ট 2, সমুচ্চয়ের পরে কি আছে? অনন্যয় অব্যয়। অনন্যয় অব্যয় হচ্ছে এমন একটা অব্যয় যে অব্যয়টা ছাড়াও আমার বাক্যটা স্বাধীন। কি সংজ্ঞা লেখা আছে একটু পড়ুন এবং বোঝার চেষ্টা করুন। অনন্যয় অব্যয় কি একটু সবাই পড়ুন, পড়লেই আপনি অনেক কিছু বুঝতে পারবেন যে সমুচ্চয় অব্যয়টা কি ধরনের অব্যয় বাস্তবে। সমুচ্চয় অব্যয় হলো এমন একটা অব্যয় যে অব্যয়টা দুইটা বাক্যের মাঝে বসে।
দুইটা বাক্যের মাঝে বসে। তাহলে দেখুন তো এখানে কি বুঝতে পেরেছেন, এমন একটা অব্যয়, সহজ বাংলায় যদি বলি, যে অব্যয়টা ছাড়াও আমার বাক্যটা স্বাধীন, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে অনন্য অব্যয়। তাহলে দেখুন এখানে কি বলছে, যে বাক্যটা, যে অব্যয়টা কি করে, যে সকল অব্যয় বাক্যের অন্য কোনো পদের সাথে সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়। মূল বাক্যের সাথে সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে ব্যবহৃত হয়। মূল বাক্যের সাথে কোনো সম্পর্ক না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাকে আমরা কি বলি? অনন্য অব্যয় বলি। যেমন, বাহ, মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ। আচ্ছা বলেন তো, আমরা কি এই শব্দটা কখনো বলি যে মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ? ধরেন টানা 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন বৃষ্টি হচ্ছে, আপনি ঘর থেকে বের হতে পারছেন না। ঢাকা শহরে হলে হাঁটু সমান পানি রাস্তায়, বাসার সামনে প্রত্যেকটা রাস্তার উপরে হাঁটু সমান পানি, আর গ্রামে হলে তো অবস্থা খারাপ, রাস্তার মধ্যে কাদামাটি। তখন আপনার ফিলিংস কি? এর পরই যখন দেখলেন 7 দিন পর হঠাৎ করে প্রচন্ড রোদ উঠেছে, মানে খুব সুন্দর করে ঝকঝকে রৌদ্র কালোজ্জ্বল সকাল দেখে আপনি বললেন, ওয়াও, কি কিউট সকাল। হ্যাঁ, তাহলে এরকম আমরা বলি। দেখুন, মরি মরি শব্দের ইংরেজি হচ্ছে ওয়াও। তার মানে আপনি কোনো কিছু দেখে পজিটিভ ফিলিংস পাচ্ছেন, তাকে আমরা কি বলি? ওয়াও বলি। তাহলে এই শব্দটাই আপনাকে খেয়াল করতে হবে, যে শব্দটিকে বাদ দিলেও আমার বাক্যটা স্বাধীন। মরি মরি যদি আমি না বলতাম তাহলে আমার বাক্যটা স্বাধীন ছিল, এখানে কোনো ভুল বা ত্রুটি ছিল না। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, এখানে আমি যদি মরি মরি শব্দটা না বলি তাহলে আমার কোনো ভুল নাই। তাহলে এটা অতিরিক্ত বলেছি। অন্য শব্দের অর্থ অলংকার। আমার হাতে একটা ঘড়ি আছে, কেন পড়েছি? দেখতে যেন সুন্দর দেখা যায়, এই জন্য আমি কি করেছি? ঘড়ি পড়েছি। তাহলে এখানেও এটা কম, মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, এখানে মরি মরি শব্দটা বাদ দিলেও আমার বাক্যটা অর্থ সম্পূর্ণ থাকে। স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপনে হ্যাঁ আমি যাব, না আমি যাব না। এখানে হা বা না বাদ দেন তো, দেখুন তো আপনার বাক্যের অর্থটা ঠিক থাকে কিনা। হা অথবা না যদি আমরা বাদ দিই তাহলে আমার বাক্যের অর্থ সম্পূর্ণ ঠিক থাকে। তাহলে এই হা বা না এটা অতিরিক্ত বলেছি, আর অতিরিক্ত যেহেতু বলেছি তাই এটাকে বলে হচ্ছে অনন্যই অব্যয়। কেন? এটাকে বাদ দিলে আমার বাক্যের অর্থের কোনো পরিবর্তন হয় না। আমি আজ আলবৎ যাব, আলবৎ না বললেও পারতেন, আমি আজ যাব। পারবো, আপনি এটা পারবেন? আপনি বললেন নিশ্চয়ই পারবো, আরেকজনে পারবো, তাহলে নিশ্চয়টা কি করছেন? অতিরিক্ত করেছেন। অনুমোদন বাচকতা, আপনি যখন বলেছেন বেশ তো আমি যাব, এখানে যে শব্দটা বলছেন বেশ তো, এই বেশ তো শব্দটাই হচ্ছে মেন। বেশ তো আমি যাব, আপনি যখন বলেছেন বেশ তো আমি যাব, এখানে বেশ তো শব্দটা হচ্ছে জরুরি। বেশ তো, বেশ তো, এটা না বললে আমার বাক্যটা স্বাধীন ছিল। তাহলে এখানে বেশ তো শব্দটা বলছেন, এটা হচ্ছে অতিরিক্ত বলেছেন, তাই এটাকে বলে অনন্যই অব্যয়। সমর্থন সূচক জবাবে আপনি যা জানেন তা তো ঠিকই বটে, এখানে তা তো শব্দটা যদি আপনি না বলতেন তাতেও কোনো সমস্যা ছিল না। যন্ত্রণা প্রকাশে পায়ে বড্ড লেগেছে, না এ কষ্ট অসহ্য। আমরা দেখুন হোঁচট খাওয়ার পর কি করি? মনের অজান্তে বলি ব্যথা পেয়েছি, উফ, এই শব্দটা আমরা বলে থাকি। তাহলে দেখুন এই বাক্যের মধ্যে যদি আমি শব্দটা না বলি তাহলে আমার বাক্যের অর্থ প্রকাশে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে এটা আমি কি করেছি? অতিরিক্ত বলেছি, তাই এটাকে বলে অনন্যই অব্যয়। অনন্যই অব্যয়। ঘৃণা বা বিরক্তি প্রকাশে সিসি তুমি এত নীচ, অথবা কি আপদ লোকটা যে পিছু ছাড়ে না। তাহলে আমরা কি বোঝাচ্ছি? কখন বলি? যখন রাস্তায় কেউ ভিক্ষা চাই, ভাই 10টা টাকা দাও, দেও 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 দাও দাও দাও, আপনি দিচ্ছেন, ভাই মাফ করেন মাফ করেন, শুনতেছেন আবার চাচ্ছে, তখন আমরা বিরক্ত হই, তখন আমরা বলি কি আপদ লোকটা যে পিছু ছাড়ে না। দেখুন রাস্তায় যদি কখনো হিজড়া আটকায় থাকে তাহলে বুঝবেন ঠেলা। হিজড়া আটকানোর ফল কি? টাকা না দিলে ছাড়বেই না, অশ্লীল বকাবকি করবে। আপনি যদি বলেন ভাই মাফ করো, আপনার কাছে উল্টা দেখবেন বকাবকি শুরু করেছে, তখন আপনার ফিলিংস কি আপদ লোকটা যে পিছু ছাড়ে না। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখুন যে এখানে এমন একটা অব্যয়কে অনন্য অব্যয় বলে যে অব্যয়টা ছাড়াও বাক্যটি স্বাধীন। 1 মিনিট শুধু দেখবেন যে অব্যয়টা ছাড়াও বাক্যটা স্বাধীন কিনা। তাহলে আশা করি আপনারা অনন্য অব্যয় বুঝতে পেরেছেন। আমরা যাব অব্যয়ের তৃতীয় প্রকার, অনুসর্গ অব্যয়। অনুসর্গ অব্যয় মানে কি? অনুসর্গ হলো যে সকল অব্যয় শব্দ বিশেষ্য সর্বনাম এর বিভক্তি নেই বসে। বিনা, বিনি, বিনি, বিহনে, বিনা, বিনে, বিনি, বিহনে, বিনি সুতাই গাঁথামালা,
উদ্যম বিহনে পুড়ে কার মনোরথ। তুমি বিনা কে আছে আমার, তুমি বিনে কে আছে আমার, বিনে সুতাই গাথামালা। তাহলে এখানে 4টা ওয়ার্ড লিখলাম, অব্যয় লিখলাম, একটা অর্থের, একই জাতীয়। তর তরে, পর পরে, মাঝে মাঝরে, মাঝে মাঝে যাই, হ্যাঁ, দেশের মাঝে সব ছিল, আসো তুমি প্রভু জগৎ মাঝরে। এক্ষেত্রে এই শব্দগুলো হচ্ছে অব্যয়। তর তরে, পর পরে, হ্যাঁ, হেতু কি হেতু এসেছ কহু কহ বিস্তারিয়া। এই অধ্যায়টা দেখবেন 9 10 বোর্ড বই একটা অধ্যায় আছে, অনুসর্গ বা কর্ম প্রবচনীয়। 11 ধরনের অব্যয় আছে এখানে। এটা বোর্ড বই থেকে একটু ফলো করাবেন, একটু পড়ে নেবেন। তাহলে অনন্যই অব্যয় ছিল এমন একটা অব্যয় যে অব্যয়টা ছাড়াও বাক্যটা স্বাধীন। আর সমুচ্চয় অব্যয় হলো দুইটা বাক্য বা বাক্যস্থিত দুইটা পদের মাঝে বসে কখনো সংযোজন, কখনো বিয়োজন, অথবা কখনো সংকোচন করে। তাহলে এখানে খেয়াল করুন অনুসর্গ অব্যয়। এই অনুসর্গ অব্যয় পদান্বয়ী অব্যয় নামেও পরিচিত, এটা মনে রাখতে হবে। অনুসর্গ অব্যয়ের অপর নাম কি? পদান্বয়ী অব্যয়। অনুসর্গ অব্যয়ের অপর নাম পদান্বয়ী অব্যয়। অনুসর্গ অব্যয়ের অপর নাম হলো পদান্বয়ী অব্যয়। তাহলে চলুন এর পরবর্তী অংশে যাচ্ছি। পরবর্তী অংশে কি আছে? অনুকার। অনুকার মানে হচ্ছে আওয়াজ। যে সকল অব্যয় অব্যক্ত রব, রব মানে আওয়াজ, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, তার মানে 4 ধরনের ধ্বনি কে অব্যয় বলে। অর্থাৎ হচ্ছে অনুকার অব্যয় বলে। অনুকার বা ধনাত্মক শব্দ। 1 মানুষের ধ্বনি, 2 জীব জন্তুর ধ্বনি, 3 বস্তুর ধ্বনি, 4 কাল্পনিক ধ্বনি। 4 নম্বরে কি আছে? কাল্পনিক ধ্বনি। এই 4 ধরনের ধ্বনিকে আমরা কি বলি? অনুকার বলি। 4 ধরনের ধ্বনিকে আমরা অনুকার অব্যয় বলি। মানুষের ধ্বনি, জীবজন্তুর ধ্বনি, বস্তুর ধ্বনি, কাল্পনিক ধ্বনি। মানুষের ধ্বনি, বস্তুর ধ্বনি, জীবজন্তুর ধ্বনি, কাল্পনিক ধ্বনি। তাহলে মানুষ কি শব্দ করতে পারে? হি হি, ওয়াও ওয়াও, মানুষের ধ্বনি। জীবজন্তুর ধ্বনি হুক্কা হুয়া, পেক পেক, মিউ মিউ, কা কা, কুহু কুহু, হাম্বা হাম্বা, মে মে। এই টাইপের যত শব্দ আছে, প্রাণী জগতে যত শব্দ আছে, সকল শব্দে অনুকার। বস্তুর ধ্বনির অনুকার আপনি দেখুন তো মনে পড়ে কিনা, ক্লাস 1-এ একটা কবিতা পড়েছিলেন, আমরা পড়েছিলাম, আপনি পড়েছেন কিনা? হন হন টন টন, থালা জন জন মাসি বন বন, ফোড়া টন টন কাশি খন খন, বায়ু শনশন। মনে আছে কিনা? ক্লাস 1-এ, অর্থাৎ অব্যয় পদ দিয়ে একটা কবিতা ছিল। কোন অব্যয়? শুধুমাত্র অনুকার অব্যয়। অনুকার মানে আওয়াজ, মানুষের ধ্বনি, জীবজন্তুর ধ্বনি। বস্তুর ধ্বনি, বস্তু মানে কি? ঘচা গছ, ধান কাটার শব্দ, রিমঝিম বৃষ্টির শব্দ, কড় কড় মেঘের শব্দ। এরপরে শোন, শন শন বাতাসের শব্দ, হু হু ঝড়ের বাতাস, রিম ঝিম বৃষ্টির শব্দ। তার মানে হচ্ছে বস্তু যত শব্দ করতে পারে সকল শব্দই অনুকার। আর এই অনুকার গুলি হচ্ছে কি? অব্যয়পদ। এই হচ্ছে আমাদের অব্যয়পদ। শেষ করলাম। তাহলে এতক্ষণ আমরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা পড়লাম অব্যয়পদ। অব্যয়পদ মানে কি? যে পদের কোনো ব্যয় নাই বা পরিবর্তন নেই, আমরা তাকে কি বলি? অব্যয়পদ বলি। এরপরে আমরা যাব ক্রিয়াপদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটা হচ্ছে আপনাকে বোঝাতে হবে। ক্রিয়াপদের 10টা প্রকার আছে, আমরা প্রত্যেকটা প্রকার পড়ব। তার আগে আপনি দেখুন আপনার কতটুকু মনে পড়ে। প্রত্যেকটা লাইন আপনি একটু দেখার চেষ্টা করুন। দেখুন কোনটা কোন ধরনের ক্রিয়া। ক্রিয়ার 10টা প্রকার আছে। সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, সমধাতুজ ক্রিয়া। সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, সমধাতুজ। এই বিষয়গুলো একটু মনে রাখবেন যে কোনটা কোন ধরনের ক্রিয়া হবে। প্রত্যেকটা ক্রিয়াকে আপনাকে বুঝিয়ে বুঝে পড়তে হবে। প্রত্যেকটা ক্রিয়াই আপনাকে বুঝে বুঝে পড়তে হবে। কোনটা কোন ধরনের ক্রিয়া? সকর্মক, অকর্মক, দ্বিকর্মক। সকর্মক, অকর্মক, দ্বিকর্মক। কোনটা কোন ধরনের ক্রিয়া হবে এটা একটু দেখার চেষ্টা করুন তো। সকর্মক ক্রিয়া কি?
অকর্মক ক্রিয়া কি? দ্বিকর্মক ক্রিয়া কি? সমাধাতুজ ক্রিয়া কি? যৌগিক ক্রিয়া কি? মিশ্র ক্রিয়া কি? সমধাতুজ ক্রিয়া কোনটি? কোনটা কোন ধরনের ক্রিয়া? আমরা সবগুলোর চুলচেরা বিশ্লেষণ করব। ক্রিয়া মানেই হলো কাজ করা বোঝাবে। যে শব্দ দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকেই বলে ক্রিয়া। এখন আমরা প্রথমে যাব সমাপিকা এবং অসমাপিকা। যদি একটা কাজ দ্বারা বাক্য সমাপ্ত হয় সমাপিকা, আর যে কাজ দ্বারা সমাপ্ত না হবে অসমাপিকা ক্রিয়া। যেমন ছেলেরা শুয়ে পড়ল। এখন যদি আমি আপনাকে বলি ছেলেরা শুয়ে, শোয়া একটা কাজ, ছেলেরা শুয়ে, বাক্য শেষ হলো না, এটাকে বলে অসমাপিকা। যখনই লিখবো পড়লো তখনই সেটার নাম হচ্ছে সমাপিকা ক্রিয়া। আবার দেখুন সাইরেন বেজে উঠল, সাইরেন বেজে, আমার বাক্য সমাপ্ত হচ্ছে না, এটা হচ্ছে অসমাপিকা। যখন আমি লিখবো উঠলো তখনই সেটা হবে সমাপিকা। শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়ে থাকে, শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়ে থাকে, সংস্কার মুক্ত হয়ে থাকে, শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়ে, বাক্য শেষ হলো না, তাহলে যখন আমি লিখবো থাকে তখন আমার বাক্যটা সমাপ্ত হলো। এখন যেতে পারো, এখন যেতে, বাক্য শেষ হলো না, এখন বাক্য শেষ হলো না, যখনই বলবো পারো তখনই সমাপ্ত হবে। তাহলে দেখুন প্রথমটা অসমাপিকা, পরেরটা কি হলো সমাপিকা। তাহলে অসমাপিকা ক্রিয়া মানে হচ্ছে যে ক্রিয়া কখনো কি করতে পারে না, বাক্য সমাপ্ত করতে পারে না, তাকে বলে কি অসমাপিকা ক্রিয়া। আর যদি সমাপ্ত করতে পারে যে ক্রিয়া তাকে বলে হচ্ছে সমাপিকা ক্রিয়া। এখন আসুন এখানে একটা ক্রিয়া আছে দেখুন, যৌগিক ক্রিয়া। মৌলিক মানে যাকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না, যৌগিক মানে কি যাকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায়। তাহলে আমরা যৌগিক ক্রিয়াটা একটু পড়ে ফেলে, যে বাক্যের মধ্যে পাশাপাশি দুটি ক্রিয়া থাকবে তাকে বলে যৌগিক ক্রিয়া। পাশাপাশি কটি ক্রিয়া থাকবে? দুটি। যে ক্রিয়া পাশাপাশি, যে শব্দের মাঝে, যে বাক্যের মাঝে পাশাপাশি দুটি ক্রিয়া থাকবে তাকে বলে যৌগিক ক্রিয়া। যেমন একটা হচ্ছে যেতে, একটা পারো, শুয়ে পড়লো, বেজে উঠলো, হয়ে থাকে। এই টাইপের দেখুন আমি সবগুলো শব্দই ইন্টারনেট বোর্ডে এবং আমাদের লেকচার শিট থেকে নিয়েছি। এক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে যে পাশাপাশি দুটা ক্রিয়া আছে কিনা, বা একটা বাক্যকে ভাঙলে দুটা ক্রিয়া পাওয়া যায় কিনা। যদি দুটি ক্রিয়া পাওয়া যায় তাকে বলে যৌগিক ক্রিয়া। তাহলে আমরা তিনটা পড়লাম, এক সমাপিকা, দুই অসমাপিকা, আর দুইটা একসাথে হলে তার নাম হচ্ছে যৌগিক ক্রিয়া। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখন যাব কর্মের উপর ভিত্তি করে ক্রিয়া কত প্রকার। কর্মের উপর ভিত্তি করে ক্রিয়া 4 প্রকার। কর্মের উপর ভিত্তি করে, কর্মের উপর ভিত্তি করে ক্রিয়া 4 প্রকার। তাহলে কর্ম কি? কর্ম হচ্ছে ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে। কি দ্বারা প্রশ্ন করলে পাবো, কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো তার নাম হচ্ছে কি কর্ম। যদি কোনো বাক্যের মাঝে একটি কর্ম থাকে তার নাম সকর্মক ক্রিয়া, দুটি কর্ম থাকে তার নাম দ্বিকর্মক ক্রিয়া, কোনো কর্ম নাই তাকে অকর্মক ক্রিয়া। যার উপর নির্ভর করে একটা কাজ হয় তাকে বলে কর্ম। কৌশল কি? কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায় তাকে বলে কর্ম। কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবো তার নাম হচ্ছে কর্ম। বেশ, তাহলে এখানে দেখুন সকর্মক মানে একটা কর্ম থাকবে, অকর্মক যে বাক্যে কোনো কর্ম থাকবে না, দ্বিকর্মক মানে দুটা কর্ম থাকবে। তাহলে আমি 3টা বাক্য লিখব। সাপোজ ধরেন আপনার 3টা বোন আছে, সাপোজ 3টা বোন, একজনের 2টা বেবি আছে, একজনের একটা বেবি, আরেকজনের কোনো বেবি নাই। তাহলে 3 বোনের পরিচয় আপনার কাছে কেমন একটু দেখুন তো। রহিম পড়ে, এই বাক্যের মধ্যে ক্রিয়া কোনটা? রহিম পড়ে, এটা ক্রিয়া। আবার বললাম না রহিম বই পড়ে, রহিম বই পড়ে, এটা পড়ে, এটা ক্রিয়া। মা রনিকে
কলম দিলেন, কলম দিলেন, এই দিলেনটা ক্রিয়া। এই তিনটাকে দেখুন, দিলেনটা ক্রিয়া। তাহলে রহিম পড়ে, পড়েটা ক্রিয়া। রহিম বই পড়ে, পড়েটা ক্রিয়া। মা রনিকে কলম দিলেন, দিলেনটা ক্রিয়া। এবার প্রশ্ন করুন, কি পড়ে? উত্তর নাই। কাকে পড়ে? উত্তর নাই। তার মানে এই বাক্যে কোনো কর্ম নাই, তাই এটার নাম হচ্ছে কি? অকর্মক ক্রিয়া। এটাকে ক্রিয়া তো অকর্মক ক্রিয়া। ওই যে আপনার 3 বোন, একজনের কোনো বেবি নাই। রহিম বই পড়ে, প্রশ্ন করুন কি পড়ে? বই। কি পড়ে? বই। কয়টা কর্ম? একটা। একটা কর্ম থাকলে তার নাম হচ্ছে কি? সকর্মক ক্রিয়া। এই বাক্যের ক্রিয়াকে বলে কি? সকর্মক ক্রিয়া। মা রনিকে কলম দিলেন, প্রশ্ন করুন কাকে দিলেন? রনিকে। একটা কর্ম। কি দিলেন? কলম। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাই, কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাই তাকে আমরা কি বলি? কর্ম। তাহলে কোনো বাক্যের মধ্যে যদি দুটি কর্ম থাকে তবে তাকে বলে দ্বিকর্মক ক্রিয়া। যদি কোনো বাক্যের মাঝে দুটি কর্ম থাকে, কাকে দিলেন? রনিকে। কি দিলেন? কলম। তাহলে কয়টা কর্ম আছে? দুইটা কর্ম। দুইটা কর্ম থাকলে তাকে আমরা কি বলি? দ্বিকর্মক ক্রিয়া বলি। মা রনিকে কলম দিলেন। তাহলে দেখুন তো শিক্ষার্থী বন্ধুরা, যে আপনারা এতটুকু বুঝতে পেরেছেন কিনা? একটা কর্ম কোনো বাক্যে থাকলে তাকে আমরা বলি অকর্মক ক্রিয়া। দুটি কর্ম থাকলে দ্বিকর্মক ক্রিয়া, কোনো কর্ম না থাকলে অকর্মক, একটা থাকলে সকর্মক ক্রিয়া বলি। একটু পড়ুন, একটু প্র্যাকটিস করুন, দেখুন আপনার সাথে মিলতেছে কিনা। আবার রিপিট করছি, আমি পুনরায় বলছি, আপনি একটু বোঝার চেষ্টা করুন। কোন একটা বাক্যের মধ্যে যদি একটা কর্ম থাকে তার নাম হচ্ছে সকর্মক ক্রিয়া। ওই বাক্যের ক্রিয়াকে বলে সকর্মক ক্রিয়া। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। তাহলে 4, সমধাতুজ ক্রিয়া। সমধাতুজ ক্রিয়া কি? সমান ধাতু। তাহলে সমান ধাতু বলতে আমরা কি বুঝি? কোন কোন ধাতু সমান থাকলে সমান ধাতু বলবো? অর্থাৎ কোন একটা বাক্যের কর্ম এবং ক্রিয়া যদি একই ধাতু থেকে আসে। খুব ঘুমিয়েছি, খুব খেয়াল করে দেখুন, খুব ঘুমিয়েছি, ঘুমিয়েছি। খুব পড়িয়াছি, পড়িয়াছি। খুব কাঁদিয়াছি। হাসিয়াছি, নাচিয়াছি, বলিয়াছি, মরিয়াছি। হ্যাঁ, এই টাইপের যত শব্দ আছে। তাহলে দেখুন, প্রশ্ন করুন কি ঘুমিয়েছি? ঘুম। কি পড়িয়াছি? পড়া। কি কাঁদিয়াছি? কাদা। তাহলে এইগুলোকে বলে কর্ম। এগুলোকে কি বলে? কর্ম। আর এগুলোকে কি বলে? ক্রিয়া। আপনাকে মনে রাখতে হবে সমান হতে হবে কি? ক্রিয়া এবং কর্ম। ক্রিয়া এবং কর্ম দুটাই কি হতে হবে? সমান হতে হবে। ক্রিয়া এবং কর্ম দুটাই সমান হতে হবে। ক্রিয়া এবং কর্ম দুটাই সমান হতে হবে। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করবেন, ঘুমিয়েছির মূল ধাতু ঘুম, ঘুমের মূল ধাতু ঘুম। তাহলে ঘুমের মূল ধাতু ঘুম, ঘুমিয়েছির মূল ধাতু ঘুম, তার মানে সমান ধাতু। পড়া পর, পড়িয়াছি পর। কাদা কাদ, কাঁদিয়াছি কাদ। তাহলে ক্রিয়া এবং কর্ম একটা ধাতু থেকে যদি আসে, ক্রিয়া ও কর্ম একটি ধাতু থেকে যদি আসে, তবে তাকে বলে সমধাতুজ ক্রিয়া। দুনিয়াতে যত শব্দ আছে সব সমধাতুজ। এখন আমরা যাব হচ্ছে মিশ্র ক্রিয়া এবং নামধাতুর ক্রিয়া। এই দুইটা শব্দ মনে রাখতে হবে, মিশ্র ক্রিয়া, নামধাতুর ক্রিয়া। মিশ্র ক্রিয়া এবং নামধাতুর ক্রিয়া। বিশেষ্য, বিশেষণ, বিশেষ্য অথবা বিশেষণ অথবা অনুকার অব্যয়ের পরে 3 ধরনের শব্দ। অনুকার প্লাস আ যদি হয় তবে তার নাম হচ্ছে নামধাতু, নামধাতুর ক্রিয়া। বিশেষ্য, বিশেষণ, অনুকার প্লাস মৌলিক ধাতু, মৌলিক ধাতু, মৌলিক ধাতু যদি হয় তবে তার নাম হচ্ছে মিশ্র ধাতুর ক্রিয়া, মিশ্র ধাতুর ক্রিয়া।
বিশেষ্য বিশেষণ কিংবা অনুকারের পরে আকার আসলে তবে তার নাম হচ্ছে নামধাতুর ক্রিয়া। বিশেষ্য বিশেষণ বা অনুকারের পরে অন্য কোনো একটা মৌলিক ধাতু যদি আসে তবে তার নাম হচ্ছে মিশ্র ধাতুর ক্রিয়া। বিশেষ্য বিশেষণ কিংবা আকারের পরে যদি বিশেষ্য বিশেষণ কিংবা অনুকারের পরে যদি আ আসে তাহলে তার নাম নাম ধাতু। আমি 3টা উদাহরণ লিখছি, মনে রাখবেন। আ কেন? নামের মাঝখানে কি আছে? একটা আকার আছে, তাই এটাতে আ আসছে। এখন যদি আমি আপনাকে বলি শিক্ষক ছাত্রকে বেতাচ্ছে, বিশেষ্যর নিচে বিশেষ্যের উদাহরণ দিচ্ছি। বেত এটা একটা নামপদ, একটা আকার দিয়ে একটা ক্রিয়া বানিয়ে দিলাম, তাহলে এটা ক্রিয়াপদ। শিক্ষক ছাত্রকে বেতাচ্ছে, এটা হচ্ছে কি বিশেষ্য প্লাস আ সমান সমান নাম ধাতুর ক্রিয়া। এবার যদি বলি মা ছেলেকে ধমকাচ্ছে, ধমক একটা অবস্থা মানে কি বিশেষণ, এরপরে আকার দিয়ে একটা ক্রিয়া বানিয়ে দিলাম ধমকাচ্ছে, তাহলে বিশেষণ প্লাস আ সমান সমান নাম ধাতুর ক্রিয়া। শীতে ছেলেটি কন কনাচ্ছে, কন কনাচ্ছে, এখানে কি আছে? কনকন একটা অনুকার, এরপরে কি আছে? আ। কনকন একটা অনুকার, এরপরে কি আছে? একটা আ। অনুকার প্লাস আ যদি হয় তবে তার নাম হচ্ছে নাম ধাতু। বিশেষ্য বিশেষণ কিংবা অনুকারের পরে যদি আকার আসে তবে তার নাম হচ্ছে নাম ধাতু। শেষ। আকার নাই, অন্য কোন ধাতু আছে মানে মৌলিক ধাতু আছে, তার নাম হচ্ছে মিশ্র ধাতুর ক্রিয়া। যেমন ধরেন 3-এর সাথে 4 যোগ করো, যোগ বিয়োগ গুণ ভাগ, নাম, নাম মানে বিশেষ্য, কর মানে মৌলিক ধাতু, এটা একটা ক্রিয়া, তাহলে এটার নাম হচ্ছে বিশেষ্য প্লাস মৌলিক ধাতু সমান সমান মিশ্র ক্রিয়া। তাকে দেখে আমার লজ্জা করে, লজ্জা একটা বিশেষণ, কর একটা মৌলিক ধাতু, একটা বিশেষণ প্লাস মৌলিক ধাতু মিলে যেটা হয় তবে তার নাম হচ্ছে কি মিশ্র ধাতুর ক্রিয়া। শীতে শিশুটি কনকন করছে, কন কন কর, কনকন করছে, শীতে শিশুটি কনকন করছে, তাহলে কনকন একটা অনুকার, কর একটা মৌলিক ধাতু। শীতে শিশুটি কনকন করছে, কনকন হচ্ছে একটা অনুকার, এরপরে কর হচ্ছে একটা মৌলিক ধাতু। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু দেখুন তো, দুইটার মধ্যে কম্পেয়ার করুন। সংজ্ঞাটা দেখুন, উদাহরণটা দেখুন। সংজ্ঞাটা দেখুন, উদাহরণটা দেখুন। আমি একটু সাইড হচ্ছে যেন আপনি এটাকে দেখতে পারেন। আমি সাউন্ড দিচ্ছি, আপনাকে উদাহরণের সাথে মিলাতে হবে, আপনার বাক্যের উদাহরণের সাথে মিলাতে হবে। বিশেষ্য বিশেষণ কিংবা অনুকারের পরে যদি আকার আসে তবে তার নাম হচ্ছে নাম ধাতু। বিশেষ্য বিশেষণ কিংবা অনুকারের পরে যদি আকার আসে তবে তার নাম হচ্ছে কি নাম ধাতু। আকার নাই, যদি অন্য কোনো কিছু আসে তবে তার নাম হচ্ছে মিশ্র ধাতু। বিশেষ্য বিশেষণ কিংবা অনুকারের পরে যদি কোনো আকার আসে তবে তার নাম হচ্ছে নাম ধাতু। আকার নাই তবে তার নাম হচ্ছে মিশ্র ধাতু। আকার নাই তাহলে কি আছে? আকার নাই তাহলে আছেটা কি? আকার নাই যে আছে তাহলে তার নাম হচ্ছে কি মৌলিক ধাতু আছে। আকার নাই তাহলে যেটা আছে সেটার নাম হচ্ছে কি মৌলিক ধাতু। আকার নাই যেটা আছে সেটা মৌলিক ধাতু, কর দে পা খা সার এই টাইপের যা কিছু আছে, কর দে পা খা সার ইত্যাদি যা কিছু আছে তার নাম হচ্ছে কি মৌলিক ধাতু। আর মৌলিক ধাতু যদি থাকে তবে তার নাম হচ্ছে মিশ্র ধাতুর ক্রিয়া। শিক্ষার্থী বন্ধুরা দেখেন তো আপনি এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা, এই পর্যন্ত আপনি বুঝতেছেন কিনা? বিশেষ্য বিশেষণ কিংবা অনুকারের পরে আকার আসলে তবে তার নাম নাম ধাতুর ক্রিয়া। আকার নাই, কর দে পা খা সার এই টাইপের কোনো একটা মৌলিক ধাতু যদি আসে তবে তার নাম মিশ্র ধাতুর ক্রিয়া। সর্বশেষ আমাদের বাক্যে আছে হচ্ছে প্রযোজক। প্রযোজক মানে কি? যদি একটা বাক্যের কর্তা প্রযোজক থাকে, মা ছেলেকে ভাত খাওয়াই, দেখুন মাও কাজ করে ছেলেও কাজ করে, মা ছেলেকে ভাত খাওয়াই, খাওয়ানোটা ক্রিয়া। মা হচ্ছে প্রযোজক কর্তা, মা নিজে খায় না, মা কি করে খাওয়াই। মা ছেলেকে ভাত খাওয়াই, মা নিজে খায় না, মা কি করে খাওয়াই। মা কি করতেছে? খাওয়াচ্ছে, মা নিজে খায় না। দেখুন মা যখন আমাদেরকে ছোটবেলায় খাইয়ে দিয়েছে, একটা বাচ্চা খাবে না খাবে না খাবে না, আপনি যদি কখনো কোনো ছোট বাচ্চাকে খাবার খাইয়ে থাকেন তাহলে আমি আশা করি আপনি এটা ফিল করতে পারবেন। বাচ্চাকে খাবার দিবেন, বাচ্চা খাবে না খাবে না খাবে না খাবে না, মা একটা সময় তাকে অনেক কিছু ভুলিয়ে বালিয়ে খাবার খাওয়াই। বাচ্চাকে খাওয়াইতে গেলে দেখবেন বাচ্চার শরীর ভরে গেছে খাবারে, হ্যাঁ রোমের 12টা বেজে গেছে। অথবা দেখবেন বাচ্চাটা খাচ্ছে না, তখন মা তাকে স্রেফ থ্রেড দেয়, দুধ মাখা ভাত কাকে খাই। হ্যাঁ, কাক আছে কিনা এটা দেখার বিষয় না, বাচ্চাটাকে তখন অতিষ্ঠায় বলে যে বাবা খাইলে খাও, না খেলে দেখো ওই যে দেখো কাক, তুমি না খেলে এখন কাকে এসে সব খেয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে কি দুধ মাখা ভাত
কাকে খায়। তাহলে দেখুন, মা নিজে খাচ্ছে না, মা অন্যকে খাওয়াচ্ছে, এটাকে বলে প্রযোজক। নিজে করে না, অন্যকে দিয়ে কাজ করাই, তাহলে সেই বাক্যের ক্রিয়াকে বলে প্রযোজক ক্রিয়া। এটাকে বলে প্রযোজক কর্তা, আর এটাকে বলে প্রযোজক ক্রিয়া। একটা হচ্ছে প্রযোজক কর্তা, এটার নাম হচ্ছে প্রযোজক ক্রিয়া। এরপরে আসুন, এতক্ষণ আমরা ছিলাম ক্রিয়াপদ। আশা করি আপনারা ক্রিয়া এবং অব্যয়পদ এটা বুঝতে পেরেছেন। দেখুন, আমরা এতক্ষণ সময় ধরে অব্যয় এবং ক্রিয়াকে কেন বোঝালাম, যে এটাকে স্তরে স্তরে ধরে ধরে যেন আমি আপনাকে বোঝাতে পারি, এবং যে কোনো প্রান্ত থেকে যদি প্রশ্ন আসে আপনি যেন সঠিক উত্তর দিয়ে আসতে পারেন, এটাই ছিল আমার উদ্দেশ্য। তাহলে আমরা বাকি অংশগুলোতে যাচ্ছি, বাকি পদ প্রকরণগুলো একটু দেখুন। এরপরে কি আছে, এখানে অব্যয় দিয়ে শুরু করেছিলাম। সর্বনাম পদ। সর্বনাম কাকে বলে? যে শব্দটা, যেই পদ বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত হয়। ইংরেজিতে আমরা যাকে বলি প্রনাউন, এটা পরীক্ষায় খুব একটা আসে না, যদিও আসে সেটা আপনার কাজ। এখানে আমার বোঝানোর মতো কোনো ক্যাপাসিটি আমার নেই, এটা মুখস্থ করতে হবে। ব্যক্তিবাচক আমি, আমরা, তুমি, তোমরা, আই, উই, হি, হ্যাঁ, আই, উই, ইউ, এটা। তারপরে হচ্ছে কি আত্মবাচক, স্বয়ং, নিজে, খুদ, আপনি। সামীপ্যবাচক, দূরত্ববাচক, সাকল্যবাচক। প্রশ্নবাচক, ইংলিশে আমরা বলি না হৌ হুই ছম, কখনো রিলেটিভ হয় যখন সে রিলেশন বোঝায়, কখনো ইন্টারগেটিভ হয় যখন সে কি করে, প্রশ্ন করে, কোয়েশ্চেন বোঝায়। ব্যতিহারিক, আপনা আপনি, নিজে নিজে, আপোষে, মাই সেলফ, ইউর সেলফ, হিম সেলফ, দিস, দ্যাট, দেস, দোস, এই টাইপের যে শব্দগুলো আছে। সংযোগ জ্ঞাপক, যে, যিনি, যারা, যাহারা ইত্যাদি। অন্যাদিবাচক, অন্য, অপর, পর। অন্যাদিবাচকের মধ্যে কি হয়? অন্য, অপর, পর। এগুলো আপনাকে মুখস্থ করতে হবে। এরপরে আমরা যাব হচ্ছে বিশেষণ। বিশেষণ পদ কাকে বলে? দেখুন, বিশেষণ কাকে বলে, 5টা বিষয় আপনাকে মনে রাখতে হবে। বিশেষণ কোনো একটা শব্দ দ্বারা যদি কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ও পরিমাণ ইত্যাদি বোঝায়। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ও পরিমাণ বোঝায়। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। কোনো একটা বস্তুর অথবা ব্যক্তির দোষ বা গুণ যদি বুঝি, কোনো একটা সংখ্যা বুঝি, অবস্থাটা বুঝি বা পরিমাণটা বুঝি, তবে তার নামই বিশেষণ। বিশেষণ 2 প্রকার, একটা নাম হচ্ছে নাম বিশেষণ, একটা ভাব বিশেষণ। দেখুন তো, নাম বিশেষণ মানে কি? নাম বিশেষণ হলো যে পদ, যে বিশেষণ বিশেষ্য ও সর্বনাম এর দোষ বা গুণ বোঝায়। বিশেষ্য ও সর্বনাম এই দুটা পদ। সর্বনাম এর দোষ বা গুণ বোঝায়। বিশেষ্য ও সর্বনাম পদের দোষ বা গুণ বোঝায়, তবে তাকে বলে হচ্ছে নাম বিশেষণ। দুইটা বিষয় বোঝাবে, একটা দোষ বা গুণ। কার? বিশেষ্য ও সর্বনাম পদ, এই দুটার। একটা শব্দ যদি অন্য একটা শব্দের দোষ, গুণ ইত্যাদি যদি বোঝাই, তবে তার নাম হচ্ছে নাম বিশেষণ। নাম বিশেষণ 10 প্রকার হয়। রূপবাচক, গুণবাচক, অবস্থাবাচক, সংখ্যাবাচক, ক্রম বা পূরণবাচক। হ্যাঁ, 10 ভাবে হয়। রূপবাচক মানে হচ্ছে কি রং, নীল, সবুজ, কালো। গুণবাচক চৌকস, দক্ষ। অবস্থাবাচক তাজা, রোগা, খোড়া। সংখ্যাবাচক 1000, 10। ক্রমবাচক 10ম শ্রেণী, 70 পৃষ্ঠা, হ্যাঁ, 70তম পৃষ্ঠা, প্রথমা কন্যা। এটা হচ্ছে কি ক্রম বা পূরণবাচক। পরিমাণবাচক বিঘাটেক জমি। অংশবাচক অর্ধেক সম্পত্তি। উপাদানবাচক বেলেমাটি। প্রশ্নবাচক কত দূর পথ, কত দূর। নির্দিষ্টতা জ্ঞাপক এই, সেই, দিস, দ্যাট, দেস, দোস, এই টাইপের। এদেরকে বলা হচ্ছে কি নাম বিশেষণ। ভাব বিশেষণটা একটু পড়েন তো দেখি, কি মনে হয় আপনার কাছে? ভাব বিশেষণ বলতে আমরা কি বুঝি? যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য কোনো পদকে বিশেষায়িত করে, এটার মানেটা কি? একটু চোখ রাখুন আমাদের ডিজিটাল বোর্ডে। যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য কোনো পদকে বিশেষায়িত করে, বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য কোনো পদকে বিশেষায়িত করে, তাকে বলে, আমরা এই তিনটাকে কি করে আমরা আলাদা করতে পারি বা আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করতে পারি, এটা একটু দেখুন, দেখে দেখে বোঝার চেষ্টা করুন যে আমরা এটাকে কিভাবে আইডেন্টিফাই করতে পারি। একটু খেয়াল করুন। তাহলে দেখুন, নাম বিশেষণ, ক্রিয়া বিশেষণ, ভাব বিশেষণ, এটা মানেটা কি? তাহলে এখানে দুইটা শব্দ আপনাকে মাথায় রাখতে হবে। একটা বিশেষণ যখন অন্য আরেকটা বিশেষণের দোষ বা গুণ বোঝায়,
তাকে বলে বিশেষণের বিশেষণ। এই চারটা বুঝলেই হবে, এর বাইরে কাকে বিশেষায়িত করে দরকার নেই। একটা বিশেষণ যদি ক্রিয়ার দোষ বা গুণ বলে তাকে বলে কি ক্রিয়া বিশেষণ, ক্রিয়ার দোষ বা গুণ বললে ক্রিয়া বিশেষণ, বিশেষণের দোষ বা গুণ বললে বিশেষণের বিশেষণ, অব্যয়ের দোষ বা গুণ বললে অব্যয়ের বিশেষণ, বাক্যের দোষ বা গুণ বললে বাক্যের বিশেষণ। একটা বিশেষণ যদি একটা ক্রিয়ার দোষ বা গুণ বলে ক্রিয়া বিশেষণ, বাক্যের দোষ বা গুণ বলে বাক্যের বিশেষণ, অব্যয়ের দোষ বা গুণ বলে তবে আমরা তাকে কি বলি অব্যয়ের বিশেষণ। যেমন ধরেন আমি বললাম রকেট দ্রুত চলে, দ্রুত হচ্ছে একটা অবস্থা, এটা একটা বিশেষণ, চলে এটা একটা কাজ, চলে এটা হচ্ছে কি একটা ক্রিয়া, আর এটা হচ্ছে একটা বিশেষণ। তাহলে একটা বিশেষণ যখন একটা ক্রিয়ার দোষ বা গুণ বলে তবে আমরা তাকে কি বলি ক্রিয়া বিশেষণ বলি। একটা বিশেষণ যদি ক্রিয়ার দোষ বা গুণ বলে তবে আমরা তাকে কি বলি ক্রিয়া বিশেষণ। এইবার বললাম একটা বিশেষণ যদি আরেকটা বিশেষণের দোষ বা গুণ বলে, যেমন রকেট অতি দ্রুত চলে, অতি দ্রুত চলে, তাহলে অতি একটা বিশেষণ, দ্রুত একটা বিশেষণ, দুইটাই বিশেষণ। দেখুন অতি একটা বিশেষণ, দ্রুত একটা বিশেষণ। একটা বিশেষণ যখন আরেকটা বিশেষণের দোষ বা গুণ বোঝে তবে তাকে আমরা কি বলি বিশেষণের বিশেষণ বলি। একটা বিশেষণ যখন আরেকটা বিশেষণের দোষ বা গুণ বলে তবে তাকে বলে হচ্ছে বিশেষণের বিশেষণ। অব্যয়ের বিশেষণ ধিক্তারে শতধিক নির্লজ্জ যেজন, শত একটা সংখ্যা মানে বিশেষণ, ধিক মানে হচ্ছে ধিক্কার, এটা হচ্ছে একটা অব্যয়, ধিকটা হচ্ছে কি একটা অব্যয় আর শতটা হচ্ছে কি একটা বিশেষণ। তাহলে একটা অব্যয় যখন একটা বিশেষণ যখন একটা অব্যয়ের দোষ বা গুণ বলে তবে তাকে আমরা কি বলি বিশেষণের অব্যয়ের বিশেষণ। অব্যয়ের দোষ বা গুণ বললে অব্যয়ের বিশেষণ। বাক্যের বিশেষণটা কি সৌভাগ্যক্রমে এ যাত্রায় বেঁচে গেলাম, সৌভাগ্যক্রমে, সৌভাগ্যক্রমে এবার আমি চাকরি পেলাম, সৌভাগ্যক্রমে দেশের পরিস্থিতি ভালো হচ্ছে, দুর্ভাগ্যক্রমে দেশের পরিস্থিতি খারাপ হয়েছে, দুর্ভাগ্যক্রমে দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে। এই সৌভাগ্যক্রমে অথবা দুর্ভাগ্যক্রমে দ্বারা কাকে বোঝানো হচ্ছে দেখুন তো, পুরো বাক্যটাকে বোঝানো হচ্ছে, তাই এটাকে বলে বাক্যের বিশেষণ। একটু চোখ রাখুন আমাদের ডিজিটাল বোর্ডে, দেখুন তো কি হচ্ছে এখানে। ভাব বিশেষণ মানে কি একটা বিশেষণ যদি অন্য একটা বিশেষণের দোষ বা গুণ বোঝাই বা কার কার দোষ বা গুণ বোঝাবে তবে সেটাই হচ্ছে কি বিশেষণ, কোনটা কোথায় কিভাবে বোঝাচ্ছে এটা একটু মনে রাখতে হবে, এটা একটু বুঝাইতে হবে, তাহলে আপনার জন্য বোঝাটা খুব সহজ হয়ে যাবে। তাহলে দেখুন একটা ক্রিয়ার দোষ বা গুণ বলে তাকে বলে ক্রিয়া বিশেষণ, একটা বিশেষণের দোষ বা গুণ বলে তাকে বলে হচ্ছে বিশেষণের বিশেষণ, একটা অব্যয়ের দোষ বা গুণ বললে তাকে বলে অব্যয়ের বিশেষণ, একটা বাক্যের দোষ বা গুণ বললে তাকে বলে হচ্ছে বাক্যের বিশেষণ। তাহলে দেখুন শিক্ষার্থী বন্ধুরা যে আপনারা এই বিষয়গুলো বুঝতে পারতেছেন কিনা, আমি আপনার ভাষায় বোঝানোর চেষ্টা করছি, মানে বইয়ের ভাষা বাদ দিয়ে, বইয়ের ভাষা বাদ দিয়ে নিজের ভাষায় বোঝানোর চেষ্টা করছি, বইয়ের ভাষা বাদ দিয়ে নিজের ভাষায় বোঝানোর চেষ্টা করছি, এটা একটু মুখস্থ রাখবেন, এটা একটু বোঝার চেষ্টা করবেন যে মুখস্থের বিষয়টা হলো যে আপনি মুখস্থ করেছেন, যদি সরাসরি প্রশ্ন কমন পড়ে তাহলে খুব ভালো বুঝে যাই, আর যদি সরাসরি মুখস্থ কমন না পড়ে তাহলে তো বিপদ। চাকরি পরীক্ষা তো আপনাকে ঠান্ডা মাথায় বুঝে শুনে প্রিপারেশন নিতে হবে, বুঝে শুনে প্রিপারেশন নিতে হবে। আর বুঝে শুনে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে একটা পড়বেন 100টা থেকে প্রশ্ন আসবে, 100টা প্রশ্নের উত্তর দিতে হবে, এটার নাম হচ্ছে বুঝে পড়া। পড়ছেন আপনি একটা, কিন্তু 100টা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে, এটা আপনাকে একটু মনে রাখবেন যে 100টা প্রশ্নের উত্তর যদি আমি দিতে পারি তাহলে আমার সবকিছু পড়া কমপ্লিট। তাহলে আমি আশাবাদী যে আপনারা এই পর্যন্ত যতটুকু পড়িয়েছি আপনার কোনো সমস্যা থাকার কথা নয়। এরপরে আমরা যাব বিশেষ্য। বিশেষ্য মানে কি, যে শব্দ দ্বারা কোনো কিছু নামকে বোঝাই তাকে বিশেষ্য বলে। নাম বুঝাইলে বিশেষ্য, আর কোনো কিছু দরকার নেই। এখন নামটা কিরকম বোঝাই, কোন ধরনের বোঝাই, তার উপর ভিত্তি করে বিশেষ্য 6 প্রকার। একটা বিশেষ্য পদ কিরকম হতে পারে বা কিভাবে হতে পারে তার উপর ভিত্তি করে এই বিশেষ্য পদটা কয় প্রকার হতে পারে, 6 প্রকার হবে। যেমন আমরা প্রথমে যদি যাই সংজ্ঞাবাচক বিশেষ্য, একদম স্পেসিফিক করে বোঝাবে। রনি একটা নাম,
পদ্মা একটা নাম, কাক একটা নাম, সবগুলো স্পেসিফিক নাম। এটাকে বলে সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য। তাহলে রনির জাত কি? রনির জাত হচ্ছে মানুষ, তাহলে এটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য, এটাও একটা নাম। পদ্মার জাত কি? নদী, এটাও একটা নাম, জাতিবাচক। কাকের জাত কি? পাখি, এটাও একটা নাম। এখানে একটু মনে রাখতে হবে আপনাকে। এরপরে আমরা যাব হচ্ছে 4 সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টি মানে ওই এক জাতীয় অনেকগুলোকে যদি বোঝাই। যদি আমরা দেখি একসাথে কয়েকজন মানুষ একসাথে দাঁড়িয়ে আছে, আমরা তাকে বলি পাবলিক, বা কি আছে? জনতা, সমষ্টিবাচক বিশেষ্য। কয়েকটা নদী একসাথে থাকলে আমরা তাকে কি বলি? মোহনা, নদীর মোহনা। কয়েকটা পাখি যদি আমরা একসাথে দেখি, আমরা তাকে কি বলি? পাখির ঝাঁক, আমরা তাকে কি বলি? পাখির ঝাঁক। তাহলে এটাকে বলা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। বস্তু বা দ্রব্যবাচক বিশেষ্য। মাটি একটা নাম, পানি একটা নাম, লবণ একটা নাম, চিনি একটা নাম। হয় এই টাইপের বস্তু যা যা আছে, এই বস্তুগুলোর নাম খেয়াল করতে হবে। সর্বশেষ হচ্ছে ভাববাচক এবং গুণবাচক। তিক্ততা, মধুরতা, তারল্য, তরলের গুণ কি? তারল্য। তরুণের গুণ কি? তারুণ্য, তরুণের গুণ তারুণ্য। এরপরে হচ্ছে তরলের গুণ হচ্ছে তারল্য। গুণবাচক বিশেষ্য। ভাববাচক বিশেষ্যটা হচ্ছে দেখার কাজ, দর্শন। আমি তাজমহল দর্শন করলাম। খাওয়ার কাজ, ভোজন। আমি গরুর মাংস ভোজন করলাম, আমি হাঁসের মাংস ভোজন করলাম, আমি খাসির মাংস ভোজন করলাম, ভোজন। এরপরে আসুন শয়ন, আমি বিছানায় শয়ন করলাম, শয়ন, শয়ন একটা অবস্থা, ভোজন, শয়ন। আমি একটু নর্তন করলাম, নর্তন, তাকে আমি নর্তন করতে দেখলাম। নর্তন মানে নৃত্য, নৃত্যের কাজ, এটাকে বলে হচ্ছে ভাববাচক বিশেষ্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্ত ছিল আমাদের পদ প্রকরণ। আপনাদের কি অবস্থা মনে হচ্ছে এতক্ষণ ক্লাস দেখার পর? দেখুন, এটা সরাসরি যদি কোনো সমস্যা থাকে, যেহেতু রেকর্ডেড ক্লাস, সো এখানে আপনার সব প্রশ্নের উত্তর তো আর আমাকে প্রশ্ন করলেও পাবেন না। সো এই ক্ষেত্রে আমাদের লাইভ ক্লাসগুলো আপনারা দেখতে পারেন, অথবা আমাদের হচ্ছে লেকচার শিট একটু ভালো করে ফলো করতে পারেন। তাহলে দেখুন, এই ছিল আমাদের পদ প্রকরণ। তাহলে আমরা এতক্ষণ কি পড়লাম? পদ। পদ কাকে বলে? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে এক একটা পদ বলে। চলুন আমরা একটু রিভিউ করছি। পদ প্রথমত দুই প্রকার, একটা সব্যয়, একটা অব্যয়। সব্যয় পদ মানে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। বিশেষ্য মানে কি? যে শব্দ দ্বারা কোনো কিছুর নামকে বোঝায় তার নাম হচ্ছে বিশেষ্য। বিশেষ্য 6 প্রকার। সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য, রহিম, করিম, জামান, কামাল। জাতিবাচক বিশেষ্য, মানুষ, পাখি, বক। সমষ্টিবাচক বিশেষ্য, জনতা, মোহনা, ঝাঁক। দ্রব্যবাচক মাটি, পানি, লবণ, চিনি। ভাববাচক শয়ন, ভোজন, নর্তন, কর্তন। গুণবাচক তারল্য, তিক্ততা। বিশেষণ মানে যে শব্দ দ্বারা কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা অথবা পরিমাণ যদি আমরা বুঝি, তার নাম বিশেষণ। বিশেষণ 5 প্রকার, বিশেষণ 2 প্রকার। একটা হচ্ছে নাম বিশেষণ, একটা হচ্ছে কি ভাব বিশেষণ। তাহলে নাম বিশেষণ মানে কি? যে শব্দটা বিশেষ্য এবং সর্বনাম পদের দোষ বা গুণ বোঝায়, তার নাম হচ্ছে নাম বিশেষণ। 10 ভাবে হয়, নিজেরা মুখস্থ করবেন। ভাব বিশেষণ, যে বিশেষণ বিশেষ্য সর্বনাম ভিন্ন অন্য কোনো পদের দোষ, গুণ বা অন্য কোনো কিছু বোঝায়। কার কার বোঝাবে? এই 4 ধরনের। একটা বিশেষণ যদি একটা ক্রিয়ার দোষ বা গুণ বলে, ক্রিয়া বিশেষণ। বিশেষণের দোষ বা গুণ বললে বিশেষণের বিশেষণ। অব্যয়ের দোষ বা গুণ বললে অব্যয়ের বিশেষণ। বাক্যের দোষ বা গুণ বললে বাক্যের বিশেষণ। সর্বনাম বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। সর্বনাম 10 প্রকার, নিজেরা পড়বেন। অব্যয় পদ। অব্যয় পদ 4 প্রকার, সমুচ্চয়, অনন্যয়, অনুসর্গ, অনুকার। যে পদের কোনো ব্যয় নেই, পরিবর্তন নাই, চেঞ্জ নেই, তাকে আমরা কি বলি? অব্যয় পদ। সমুচ্চয় অব্যয় হলো এমন একটা অব্যয় কি করে দুইটা বাক্যের মাঝে কখনো সংযোজন, কখনো বিয়োজন, আবার কখনো সংকোচন করে, তাকে বলি সমুচ্চয় অব্যয়। এই সমুচ্চয় অব্যয় সংযোজন বিয়োজনটা মনে রাখার জন্য একটা কৌশল দেখিয়েছিলাম। প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, সংযোজন। প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। মনে রাখবেন, প্লাস হলে দুইটাই প্লাস সংযোজন, মাইনাস হলে দুইটাই মাইনাস বিয়োজন। সংকোচন মানে হচ্ছে যে শব্দটা দ্বারা বাক্যের মধ্যে কর্তা সংকোচবোধ করে, তাকে বলে সংকোচক অব্যয়। এই সংযোজক, বিয়োজক অথবা সংকোচক আমরা যেটাই বুঝি না কেন, সেটাই হচ্ছে কি? সমুচ্চয় অব্যয়।
অনন্য এই অব্যয়টা আপনারা একটু দেখুন মনে পড়ে কিনা। এমন একটা অব্যয় যে অব্যয়টা ছাড়াও আমার বাক্যটা সম্পূর্ণ স্বাধীন, যে অব্যয়টা ছাড়াও আমার বাক্যটা কি হবে, সম্পূর্ণ স্বাধীন হবে, তাকে বলে হচ্ছে কি, সম্পূর্ণ স্বাধীন যদি হয় তবে তাকে বলে হচ্ছে কি অনন্য অব্যয়। এই অন্যয় শব্দটা হচ্ছে অনন্য অব্যয়। অন্যয় শব্দের অর্থ হচ্ছে মিলকরণ। কার মধ্যে মিল করব, অলঙ্করণ। অন্য শব্দের অর্থ হচ্ছে এখানে অলঙ্কার। তাহলে অলঙ্কারটা কেমন হতে পারে এটা একটু দেখুন। যে শব্দটাকে বাদ দিলে, যে অব্যয়টাকে বাদ দিলে আমার বাক্যটা সম্পূর্ণ স্বাধীন, তবে আমরা তাকে কি বলি, সম্পূর্ণ স্বাধীন থাকে যে অব্যয়টা বাদ দিলে তাকে আমরা বলি অনন্য অব্যয়। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, এখানে যদি আমরা মরি মরি শব্দটা বাদ দিই তাহলে আমার বাক্যের মধ্যে সম্পূর্ণ অর্থ থাকে। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, মরি মরিটা শব্দটা অতিরিক্ত বলেছি, তাহলে এটাকে বলে অনন্য অব্যয়। বাহ, উহ, কি আপদ, সিসি, এই টাইপের যে শব্দগুলো আছে এই শব্দগুলো হচ্ছে সবগুলো অনন্য অব্যয়। এই অনন্য অব্যয়গুলো আপনাকে একটু মনে রাখতে হবে। এই অনন্য অব্যয়গুলো আপনাকে একটু মনে রাখতে হবে। যে শব্দটা হবে অব্যয় জাতীয়, এই শব্দটার মধ্যে বাক্যের মাঝে বসে বিভিন্ন ধরনের অর্থ প্রকাশ করে। অর্থাৎ 9 10 বোর্ড বই থেকে আপনি অনুসর্গ বা কর্মপ্রবচনী একটা অধ্যায় আছে, এটা পড়ে নেবেন। কখনো কখনো কিসের নেই বসে, বিভক্তির নেই বসে, সর্বনাম এর বিভক্তির নেই বসে, বিশেষ সর্বনামের বিভক্তির নেই বসে কারকবাচকতা প্রকাশ করে। ওকে দিয়ে কাজ হবে না, দ্বারা দিয়ে করতে। বিনা বিনি বিনি বিহনে, তোর তোরে পর পড়ে, হ্যাঁ, আসো তুমি প্রভু জগৎ মাজরে, কি হেতু এসেছ কহ বিস্তরিয়া, হ্যাঁ, হেতু, এটা হচ্ছে অনুসর্গ। অনুকার মানে আওয়াজ, মানুষের ধ্বনি, জীবজন্তুর ধ্বনি, বস্তুর ধ্বনি, কাল্পনিক ধ্বনি। ক্রিয়া, কাজ করা বোঝালে ক্রিয়া, বাক্য সমাপ্ত হলে সমাপিকা, আর অসমাপ্ত হলে অসমাপিকা। কর্মের উপর ভিত্তি করে ক্রিয়া 4 প্রকার: সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, সমাধাতুজ। একটা কর্ম সকর্মক, দুটা কর্ম দ্বিকর্মক, কর্ম নাই অকর্মক। ক্রিয়া এবং কর্ম একই ধাতু থেকে আসলে সমাধাতুজ। পাশাপাশি দুইটা ক্রিয়া থাকলে যৌগিক, বিশেষ্য বিশেষণ বা অনুকারের পরে আকার থাকলে নাম ধাতুর ক্রিয়া, আকার নাই অন্য কোনো কিছু আছে তবে তার নাম হচ্ছে মিশ্র ধাতুর ক্রিয়া। বাক্যের মধ্যে কর্তা প্রযোজক থাকলে তাকে বলে প্রযোজক ক্রিয়া। সমুচ্চারিত শব্দ মানে সমান উচ্চারণ হয়। সমান উচ্চারণ কেমন হয় দেখুন, বানান একটু চেঞ্জ হয়। অনু দন্তন্য দিয়ে যদি হয় তাহলে পিছনে অনুতে জন্মগ্রহণ করে, যে আমরা বলি না অনুজ, সে আমার অনুজ মানে আমার ছোট ভাই। অগ্রজ, সে আমার বড় ভাই। যে অগ্রে জন্মগ্রহণ করে তার নাম হচ্ছে অগ্রজ, যে অনুতে জন্মগ্রহণ করে তার নাম হচ্ছে অনুজ। অংশ, তাহলে বা স থাকলে হচ্ছে ভাগ, দন্তাস্ব থাকলে হচ্ছে কাঁধ, জফলা থাকলে হচ্ছে অপর, নয় নয় থাকলে হচ্ছে ভাত। নয় জফলা, নয় নফলা, নয় জফলা, নয় নফলা, এটা আপনাকে পড়তে হবে। এটা না পড়লে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে ঘটনা কোথায়। যেমন আমি এখানে একটা শব্দ যদি বলি ধনী, ধনী মানে কি ধনবান। আবার ধনী শব্দের অর্থ হচ্ছে যুবতী। যুবতী, যে মেয়ের বয়স 18 থেকে 35 তাকে বলে যুবতী। আবার হচ্ছে ধনবান, ঐশ্বর্যশালী, ধনবান অথবা ঐশ্বর্যশালী, ঐশ্বর্যশালী, এটা একটু মনে রাখবেন। ধনী, ধনবান অথবা কি হবে, ঐশ্বর্যশালী, ধনী। এই উচ্চারণ, এই শব্দটা যখন আপনি পড়তে পারবেন আপনাকে একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় পড়তে হবে। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে এবং ঠান্ডা মাথায় পড়তে হবে এটা, এই অধ্যায়টা। কারণ এখানে আপনার জ্ঞানের ভান্ডার নির্ভর করবে যে আপনি কতক্ষণ পড়েছেন, কিভাবে পড়েছেন। আপন মানে কি নিজের, কিন্তু আবার আপন মূর্ধন্য দিয়ে হলে হচ্ছে দোকান। আসক্তি এবং আসক্তি, একটা হচ্ছে পদগুলোর সুশৃঙ্খল পদবিন্যাস, আরেকটা হচ্ছে এডিকশন বা নেশা। একটা হচ্ছে কি এডিকশন অথবা নেশা। ঔষধি, একবার ফল দিয়ে যে গাছ মারা যায়, আর ঔষধি সেটা হচ্ছে ঔষধের গাছ, এটা বুঝতে হবে আপনাকে। সমুচ্চারিত শব্দ আছে, পারি অর্থ সমর্থ, আর পারি শব্দ অর্থ পারাপার, যে আমি এটাকে পাড়ি দেব। অথই সাগর পাড়ি দেব রে, আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি রে, একটা গান আছে এরকম, যে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি রে, অথই সাগর পাড়ি দেব রে। এই ক্ষেত্রে আমাদের পাড়ি মানে পারাপার মানে পার হওয়া, আর একটা পাড়ি মানে কেন সমর্থ। প্রাকৃত শব্দের অর্থ হচ্ছে স্বাভাবিক, সকল শব্দের অর্থ হচ্ছে মাছের আঁশ। কিন্তু যদি বলতাম সকট
তাহলে সেটা কিন্তু ছিল কি গাড়ি। ধূম মানে ধোয়া, জানু মানে হাঁটু, পিঠ মানে হচ্ছে স্থান। এরপরে আসে নীর ও নীর, যদি ববিন্দ র থাকে তাহলে পানি, আর ডবিন্দ র থাকে তাহলে পাখির বাসা। নীর বাতাস। এখন আসুন বিপরীত শব্দ, এটাও দেখুন আপনাকে মুখস্থ করতে হবে, এটা আমার বোঝানোর তেমন কিছু নেই। অনন্ত শান্ত, আকঞ্চন প্রসারণ, উচ্চাটন প্রশান্ত, জ্বলন নির্বাপন, তোয়াজ চটকানো, হরণ পোড়ন, নিন্দুক স্তাবক, ফলন্ত। ফলন্ত কি আছে? নিষ্ফল বা অসফল, অতুলনীয়, অপাঙ্ক্তীয়, উদীয়মান, অপসীয়মান। এগুলো হচ্ছে আপনাকে মুখস্থ করতে হবে। বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এক কথায় পারিভাষিক শব্দ, এগুলো মুখস্থের কোনো বিকল্প নেই। মুখস্থের কোনো বিকল্প এখানে নেই, আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে। মুখস্থ ছাড়া কখনোই আপনি এটা মনে রাখতে পারবেন না। তবে বিপরীত শব্দ মুখস্থ করতে হলে অবশ্যই আপনাকে মূল শব্দের অর্থ জানতে হবে। মূল শব্দের অর্থ জানার পর আপনি বাকি অংশটুকু বুঝতে পারবেন। এটা হচ্ছে বিপরীত শব্দের ক্ষেত্রে। তাহলে চলুন আমরা আমাদের আজকের ক্লাস থেকে বিগত বছরে আসছে কিছু প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অ্যানালাইসিস করব। চলুন। চন্দ্র এর বিশেষণ রূপ কি? চন্দ্র তো নাম, চাঁদ একটা নাম বোঝায়। চন্দ্র, চন্দ্র, চাঁদ। চন্দ্র শব্দটা তৎসম শব্দ, এর বিশেষণ হচ্ছে কি চান্দ্র, মানে চন্দ্রের মতো, চন্দ্রের মতো, চান্দ্র। বঙ্কিমের বিপরীত শব্দ কি? বঙ্কিম শব্দের অর্থ হচ্ছে বাঁকা, সোজা না, বাঁকা। তাহলে বিপরীত শব্দ কি হবে? ঋজু। শিকড় শব্দের অর্থ কি? শিকড় কখনো জলকণা হয়, কখনো গাছের বৃক্ষর গোড়া হতে পারে। তাহলে এখানে কি হবে? গাছের ফুল তো হবেই না, রাজত্ব হবে না, মেনে নেওয়া হবে না জলকণা। শিকড় শব্দের অর্থ জলকণা। ভূত শব্দের বিপরীত শব্দ কি? ভূত মানে পূর্বে, ভূত মানে পূর্বে, অতীতে। এর বিপরীত শব্দ হচ্ছে ভবিষ্যৎ, যেটা আগে ছিল আর একটা ভবিষ্যতে হবে। একটা পিছনে ছিল ভূতপূর্ব অধ্যক্ষ, আর একটা হচ্ছে ভবিষ্যৎ অধ্যক্ষ। এটা হচ্ছে ভূতপূর্ব অধ্যক্ষ, আর এটার নাম হচ্ছে ভবিষ্যৎ অধ্যক্ষ। এক্ষেত্রে আপনাকে দুটা বিষয় মনে রাখতে হবে। কোন দুটা বিষয়? যে বিপরীত শব্দ আসলে আগে তার মূল অর্থ কি, আর যদি সমার্থক শব্দ আসে তাহলে শুধু সমার্থক শব্দ পড়লেই হবে। বিপরীতের ক্ষেত্রে মূল অর্থ না পড়লে আমাদের জন্য বোঝা মুশকিল হবে। অনাবিল শব্দের বিপরীত শব্দ কি? আবিল, আমরা বলি না কি অনাবিল শান্তি, আবার বলি কি আবিলটা আসছে, কি ঝামেলার মধ্যে আছে, আবিল। অলিক শব্দের বিপরীত শব্দ কি? অলিক শব্দের বিপরীত শব্দ হচ্ছে মিথ্যা। অলিক শব্দের বিপরীত কি? মিথ্যা। অলিক শব্দের অর্থে মিথ্যা, আর বিপরীত শব্দ হচ্ছে সত্য। হর্ষণ শব্দের অর্থ কি? হর্ষণ, হর্ষ, বিষাদ, বলি না খুব হর্ষ পাচ্ছে, হর্ষ মানে আনন্দ, আর বিপরীত হচ্ছে বিষাদ বা কষ্ট। কৌমুদী শব্দের প্রতিশব্দ কোনটি? জ্যোৎস্না। কোন অব্যয় বিশেষ্য ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তি নিয়ে কাজ করে? একটা অব্যয় কাজ করে। বিনা, বিনি, বিনি বিহনে, তর তরে, পর পরে, মাঝে মাজরে। ওকে দিয়ে কাজ হবে না, দিয়ে, দ্বারা, দিয়ে, কর্তৃক। সেটাকে কি বলে? কোন অব্যয় বিশেষ্য সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তি নিয়ে কাজ করে? এখানে একটু কারেকশন করতে হবে, সেটা হচ্ছে অনুসর্গ অব্যয় হবে। আমি আন্তরিকভাবে দুঃখিত, এটার কারেক্ট আনসার হবে অনুসর্গ। সমুচ্চয় না, সমুচ্চয় দুটা বাক্যের মাঝে বসে কখনো সংযোজন, বিয়োজন অথবা সংকোচনের কাজ করে। নির্মল এর বিপরীত শব্দ হচ্ছে পঙ্কিল। নির্মল শব্দের বিপরীত কি? পঙ্কিল। পঙ্কিল মানে কি? কাদাযুক্ত। আমরা বলি না কি নির্মল পানি, বিলের পানি। আর সিলেটে জাফলংয়ে যদি আপনি ঘুরতে যান তাহলে দেখবেন হচ্ছে পানি কত সুন্দর, এত একেবারে কোনো কাদা নাই। কাদা না থাকার কারণে কি হলো? পানির ভিতরে মাছ দেখা যাচ্ছে, একটা শামুক সেটা দেখা যাচ্ছে, পাথর, জীবন্ত পাথরগুলো চলতে দেখা যাচ্ছে। তাহলে এটাকে বলে হচ্ছে কি নির্মল, যেখানে কোনো মল নাই, ময়লা নাই। আর পঙ্কিল মানে কি? কাদাযুক্ত মাটি, যেখানে কাদা মাটি আছে সেটাকে বলে পঙ্কিল। প্রফুল্ল অর্থ আনন্দিত, বিশুদ্ধ মানে শুদ্ধ, কোনটি নয়। এখানে একটু দেখুন তো, নির্মল শব্দের অর্থ কি? নির্মল, যেখানে কোনো কাদা মাটি নাই, যেখানে কোনো নির্ভেজাল, কোনো ভেজাল নাই, একেবারে পরিষ্কার। এই অর্থটা আপনাকে বুঝতে হবে। এরপরে আপনি কি লিখবেন? বিপরীত। আগে অর্থ বুঝতে হবে। জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত কোনটি? দেখেন তো, জাতিবাচক বিশেষ্য কি? সমাজ, পানি, মিছিল, নদ অথবা নদী, একই কথা। পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র। হ্যাঁ, এখন যদি আপনি পড়েছেন না পদ্মা নদীর উৎপত্তি হিমালয়ের গাঙ্গেয় হিমবাহ,
ব্রহ্মপুত্রের উৎপত্তি হিমালয়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ। অথবা আপনি আবার পড়েছেন হচ্ছে লুসাই পাহাড়, আসামের লুসাই থেকে মেঘনা, আর মিজোরামের লুসাই থেকে হচ্ছে কর্ণফুলী পাহাড়, কর্ণফুলী নদী। স্যার নদ এবং নদীর মধ্যে পার্থক্য কি? আমি যদি এখানে প্রথমে বলি, নদ এটা হচ্ছে পুরুষবাচক শব্দ, আর নদী এখানে হচ্ছে স্ত্রীবাচক শব্দ। তাহলে স্ত্রীবাচক শব্দ যদি শব্দের শেষে অপ্রত্যয় থাকে তাহলে সেটা পুরুষ, ব্রহ্মপুত্র। কপোতাক্ষ অ যদি থাকে, হ্যাঁ, আর যদি আ ই বা অন্য কোনো প্রত্যয় থাকে তবে সেটা হচ্ছে স্ত্রীবাচক হতে পারে। তো এটা ব্যাকরণের ভাষায়। আবার যদি সাধারণ জ্ঞানের ভাষায় বলি তাহলে নদ বাণী যার শাখা প্রশাখা কম আমরা তাকে বলি নদ, আর যার শাখা প্রশাখা বেশি তাকে আমরা বলি নদী। তাকে আমরা কি বলি? নদী বলি। জাতিবাচক বিশেষ্য এখানে এখানে একটু খেয়াল করুন, আমাকে একটু কারেকশন করতে হচ্ছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। এখানে হচ্ছে নদী। মিছিল এটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য, মিছিলটা হবে না, এটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য, সমষ্টি। এটা হচ্ছে দ্রব্যবাচক বিশেষ্য। সমাজ এটা কি হবে? সমাজ কি একজন নাকি বেশি? বেশি মানুষ, তাহলে তার নাম হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। তাহলে এটা একটা মনে রাখতে হবে, সমষ্টি সমষ্টি এটা হচ্ছে কি জাতিবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য। লাজ কোন ধরনের শব্দ? বিশেষ্য নাকি বিশেষণ? নেই লাজ, লাজ কোন ধরনের পদ? এটা খুবই গুরুত্বপূর্ণ যে একটা বিশেষ্য থাকলে তার বিশেষণ কি, অথবা যদি কোনো একটা বাক্যের মধ্যে দেখেন একটা বিশেষণ আছে তাহলে তার বিশেষ্য কি হতে পারে। বিশেষণ আছে তাহলে তার বিশেষ্য কি হতে পারে? একটু দেখুন তো, একটু ভাবুন। এখানে আপনি এতক্ষণ যা পড়েছেন তার মধ্যে থেকে কোন নিয়মের মধ্যে পড়ে? লাজ কোন ধরনের পদ? আপনার কাছে এটা একটু কনফিউজিং মনে হতে পারে। দেখি বিশেষ্য নাকি বিশেষণ, এক আর দুই নেই, নাকি ক্রিয়া বিশেষণ? লাজ শব্দটা কি হবে? লাজ শব্দটা কোন ধরনের শব্দ হবে? আচ্ছা, এটা একটু কেটে দিবেন, এখানে অনেকগুলো উত্তর ভুল হয়ে গেছে। লাস্ট এইসব প্রশ্নটা দেওয়া দরকার নেই, এটা উত্তর ভুল দিয়েছে এখানে। তেজি শব্দের বিপরীত শব্দ কোনটি? যখন কারেকশন করবেন, ভিডিও এডিট করবেন, তখন এই প্রশ্নটা কেটে দেবেন যেখান থেকে আমি আলোচনা করেছি। তেজি শব্দের বিপরীত শব্দ কোনটি? তেজি মানে কি? যার তেজ আছে তাকে বলি তেজি। তবে বিপরীত শব্দ বা সমার্থক শব্দ যদি বলি তবে এখানে মনে রাখতে হবে, যদি আগের শব্দটা বিশেষণ হয় উত্তর বিশেষণ হবে, আগের শব্দটা বিশেষ্য বোঝালে বিপরীতে বিশেষ্য বোঝাবে, আগের শব্দটা ক্রিয়া বোঝালে পরেরটা ক্রিয়া বোঝাবে। এইটা যদি আপনি মেনটেন করতে না পারেন তাহলে একই শব্দের দুটো উত্তর হলে পরবর্তী যেটা কাছাকাছি ভুল করেছেন সেটা উত্তর আপনার মাথায় ঢুকে যাবে। এই জন্য আপনাকে বুঝতে হবে তেজি, যার তেজ আছে। অস্তেজ শক্তি, নিস্তেজ তেজ, বিপরীত শব্দ। তেজি মানে কি? নিস্তেজ, যার মধ্যে কোনো তেজ নাই তাকে বলি তেজি। দুহিতা এর বিপরীত শব্দ কোনটি? দুহিতা এর বিপরীত শব্দ কোনটি? দুহিতা, দুহিতা মানে হচ্ছে স্বামী। দেখুন পুরুষ হয় না, পুত্র হবে না, তাহলে কন্যা বা স্ত্রী হতে পারে। দুহিতা মানে দুগ্ধ দহনকারিণী, দুহিতা মানে হচ্ছে আত্মজা, আত্মজা মানে তনয়া, তনয়া মানে কন্যা, তাহলে কি হবে? কন্যা। স্বামী হবে না, স্বামী কখনই হবে না, কারণ পুত্র হবে না। দুহিতা শব্দের বিপরীত শব্দ কোনটি? দুহিতা যেহেতু মেয়ে তাহলে এটা হবে ছেলে, ছেলে মানে পুত্র। বেষ্টের বিপরীত বিপরীতার্থক শব্দ কোনটি? সমষ্টিবাচক বেষ্টিবাচক, সমষ্টি বেষ্টি, সমষ্টি বেষ্টি, বেষ্টির বিপরীত শব্দ হচ্ছে সমষ্টি, বেষ্টির বিপরীত হচ্ছে সমষ্টি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ পর্যন্ত ছিলাম বিদ্যাবাড়ির সৌজন্যে শিক্ষক নিবন্ধন বাংলা লেকচার 4 নিয়ে। আপনাদেরকে আমি প্রত্যেকটা ক্লাসের শেষে একটা কথা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে বাংলায় কিছু প্রশ্ন সরাসরি হুবহু কমন পাবেন, সরাসরি বা হুবহু কমন পাবেন। যে প্রশ্নগুলো আসবে বিগত বছরের নিবন্ধন পরীক্ষায় এসেছে এবং বিসিএস পরীক্ষায় এসেছে, সেজন্য আপনাকে বিসিএস পরীক্ষার 46তম বিসিএস থেকে শুরু করে 26তম সর্বনিম্ন অথবা 10ম বিসিএস পর্যন্ত বাংলা ভাষা ও সাহিত্যে এসেছে যতগুলো প্রশ্ন, সবগুলো প্রশ্ন আপনি সলিউশন করে নেবেন, সলিউশন করে নিতে হবে, মুখস্থ রাখতে হবে, এমনভাবে রাখতে হবে যদি বললে পরীক্ষার মধ্যে চন্দরা কোন ছোট গল্পের চরিত্র, শাস্তি, কিছু ভাবার আগে উত্তর দিতে পারেন। শির শেষত শব্দের সন্ধি বিচ্ছেদ কি? শির বিসর্গ যোগ ছেদ, উত্তর দেখার সাথে সাথে উত্তর দিতে হবে, তবে বুঝে বুঝে পড়বেন।
এটা মনে রাখতে হবে। আপনার পাশ করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আপনার কৌশল। মনে রাখতে হবে, আপনি যদি যুদ্ধের ময়দানে নামার আগে প্র্যাকটিস করে করে শরীরের ঘাম না জড়ান, তাহলে যুদ্ধের ময়দানে তো সফল হতে পারবেনই না। আপনাকে সরাসরি, আর যুদ্ধের ময়দানে ঘাম জড়ানোর সময় নেই, সুযোগও নেই, আপনাকে রক্ত ঝরাই শহীদ হতে হবে। তাহলে আপনি কি পরীক্ষার হলে গিয়ে প্র্যাকটিস করবেন, নাকি এখন থেকে প্র্যাকটিস করবেন? তার মানে যেই সৈনিক যুদ্ধের আগে ঘাম ঝরায়, সে কখনো রক্ত ঝরায় না। আর যদি কেউ মনে করে আমি যুদ্ধের ময়দানে গিয়েই ঘাম ঝরাবো, তাহলে মনে রাখবেন সেটা তার ভুয়া পদ্ধতি। যুদ্ধের ময়দানে কেউ ঘাম ঝরাতে পারে না। যদি তার প্র্যাকটিস না থাকে, তাহলে তাকে রক্ত ঝরাতে হবে। তার মানে আমি আপনাকে অনুরোধ করব, সেটা হচ্ছে এই অধ্যায়গুলো থেকে বিগত বছরে আসছে, আমাদের লেকচার শিট থেকে হোক অথবা অন্য কোনো বাজারে প্রচলিত বই থেকে হোক, বিগত বছরের প্রশ্নগুলো বুঝে পড়ার চেষ্টা করবেন। অথবা আমাদের সাথে যে কোনো বিষয়ে যোগাযোগ করতে চাইলে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। 01896060800 থেকে শুরু করে 815 পর্যন্ত। অথবা ঘুরে আসতে পারেন বিদ্যাবাড়ির ওয়েবসাইট থেকে www.বিদ্যাবাড়ি.com, fb.com বিদ্যাবাড়ি, অথবা youtube.com বিদ্যাবাড়ি। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।